ওকে, তো এখন এটার প্রথম যে ব্রড প্রশ্ন এটা আমরা একটু পড়ার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট আর চিনুয়া আকিবেস ভিউজ অন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আফ্রিকান রাইটার অ্যান্ড দ্য রিডার। তাহলে চিনুয়া আকিবের মতে আফ্রিকান রাইটার এবং রিডারদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা, এই সম্পর্কটা কেমন হওয়া উচিত, ঠিক আছে, অথবা সম্পর্কটা কেমন ছিল, এটা আমরা একটু জানার চেষ্টা করি। The essay, The Novelist as Teacher, Chinua Achebe explains how an African writer should relate to his readers. He believes that this relationship is very important. অন্যান্য সাবকন্টিনেন্টের যে লেখক এবং যে পাঠক যারা আছে তাদের মধ্যে যে সম্পর্কটা, এবং সে তুলনায় আফ্রিকান রাইটার এবং লেখকদের মধ্যে সম্পর্কটা একটু ভিন্নভাবে হওয়া উচিত অ্যাকর্ডিং টু চিনুয়া আকিবে। এই রিলেশনশিপটা খুব গুরুত্বপূর্ণ। ফর হিম এ রাইটার ইজ নট অনলি এ স্টোরি টেলার, a writer is also a guide, a teacher and a voice for the people. So what is the role of a writer? You see, the role of a writer is not only just to portray story, একটা স্টোরি বলাটাই তার কিন্তু দায়িত্ব কর্তব্য নয়, rather a writer should act like a গাইড হিসাবে কাজ করতে হবে তাকে। হি অলসো শুড অ্যাক্ট লাইক এ টিচার অ্যান্ড হি অলসো শুড অ্যাক্ট লাইক এ ভয়েস ফর দ্য পিপল। ভয়েস ফর দ্য পিপল শব্দের অর্থ কি? ভয়েস ফর দ্য পিপল শব্দের অর্থ তুমি সমাজের খুব অবহেলিত একটা অংশের মানুষ, ঠিক আছে, তো তোমার সম্পর্কে যে কথা বলতে পারবে একজন লেখক কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের মানুষদের প্রত্যেকটা স্তরের ঘটনা সম্বন্ধে কিন্তু কথা বলতে পারে। তাহলে এ রাইটার অ্যাকর্ডিং টু চিনুয়া আকিবে, a writer should be a voice for the people. Okay, the writer should help readers understand their history, culture and identity, and with the help of the writing of a writer, a writer should help his readers, তার যে পাঠকগণ যারা আছে তারা যেন ওই সমাজের, ওই দেশের, ওই গোষ্ঠীর মানুষদের the reader should understand, or the reader should go through about their history, their culture and their identity. Akibe says that African society went through a very painful time during colonial rule. আচ্ছা, আমাকে তোমরা কি কলোনিয়াল রুল সম্বন্ধে কোনো কিছু জানো? এই ওয়ার্ডটার সাথে কি তোমরা পরিচিত? কলোনিয়াল রুল তোমাদেরকে এর আগে বলেছিলাম আমি। বলো দেখি কেউ একজন, কলোনিয়াল রুল কি জিনিস? খায় না মাথায় দেয়। সাবিহা বলো দেখি। দাদা ধারণা নাই। কলোনিয়াল রুল শব্দের অর্থ হচ্ছে, সাপোজ ধরো, সাপোজ মানেই তো ধরো রে। তো আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল যখন, আমরা যখন ভারতীয় উপমহাদেশের মধ্যে সবাই ছিলাম যখন, তখন আমাদেরকে কে শাসন করছে বলো দেখি? বলতে পারবা আমাদেরকে আগে কারা শাসন করতো? ব্রিটিশরা আমাদেরকে শাসন করত। তাহলে ওরা আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্যর নামে এখানে একটা কলোনি তৈরি করছিল না? করছিল কি করছিল না? একটা কলোনি তৈরি করছিল তারা, এবং তারা কিন্তু ওইখান থেকে আমাদের এখানে নিজেদের একদম বাপের সম্পত্তি মনে করে আমাদেরকে কিন্তু শাসন করছিল। এই যে কলোনিয়াল রুল, তারা অন্য কোনো একটা দেশে, সহজ ভাষাতে বলছি তোমাদেরকে, তারা অন্য কোনো দেশের মানুষ, তারা কোনো একটা ভাবে ফাঁক ফোকর বুঝে আমাদের এখানে চলে আসলো, এখানে এসে তারা একটা আধিপত্য সৃষ্টি করলো, করে আমাদেরকে যে শাসন করতে লাগলো, তারপর যে হচ্ছে যে অত্যাচারগুলো শুরু করলো, এই সম্পূর্ণ ব্যবস্থাকে বলা হয় কলোনিয়াল রুল। ওকে,
হোপফুলি আমরা বুঝতে পারছি। তো ওই সময় এই আফ্রিকারা প্রচুর পরিমাণে, তোমরা যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠবা তখন এই কলোনিজম সম্বন্ধে অনেক নভেল, অনেক ড্রামা তোমরা পড়বা, আরও বুঝতে পারবো যে এই কলোনিয়ালিজমের কতটা খারাপ একটা দিক ছিল। তোমাদের আগের সিলেবাসে শুটিং অ্যান এলিফ্যান্ট নামে একটা গল্প ছিল, যে ওইটা থেকে আমরা কলোনিজমের যেই খারাপ দিকগুলো এটা আমরা জানতে পারতাম। তো এক কথায় কি বললাম, যে অন্য কোনো একটা দেশের মানুষজন আমাদের দেশে আসলো, এসে এখানে একটা কলোনি স্থাপন করলো, এখানে তারা ব্যবসা বাণিজ্য করলো, এবং তারা এখন আমাদেরকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে এখানে জোর জবরদস্তি খাটানোর চেষ্টা করলো। ঠিক আছে, এইখানে কলোনি স্থাপন করে আমাদের দেশকে শাসন করার চেষ্টা করলো। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে কলোনিয়ালিজম অথবা কলোনিয়াল রুল। তো এখানে বলছে যে ঔপনিবেশিক শাসনের মতো কি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঔপনিবেশিক শাসন। তো Akibe says that African society went through a very painful time during colonial rule. তাহলে তাদেরকে যখন কলোনিয়াল রুলের মধ্যে তারা যখন গিয়েছে, এর ভিতর দিয়ে তখন যারা গেছে, তাদের উপর খুব বর্বরচিত, খুব অত্যাচার হয়েছিল তাদের মধ্যে। ওকে, many people were made to feel that their culture was inferior or not valuable. Because of this, people lost confidence in their own tradition. And তখন তারা কি করতো, যখন যারা কলোনি স্থাপন করতে আসলো, তাদের প্রথম কথা ছিল কি, যে এরা হচ্ছে, ওই যে আমরা যখন রিজেক্টিং নাইটহুড যখন পড়ছি, তখন একটা কথা ছিল কি, যে আফ্রিকানরা বলে বেড়ানোর চেষ্টা করতো যে এরা হচ্ছে অসভ্য। যখন ব্রিটিশরা তারা কি করতো, যখন তারা হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে যখন তারা শাসন করতো, তখন তারা বলতো যে এরা হচ্ছে অসভ্য, তো এদেরকে আমরা সভ্য করতে চাই, এদের সব আচার ব্যবস্থা যত প্রথা যা কিছু আছে সব কিছু হচ্ছে অসভ্য, এরা হচ্ছে বর্বর, তো এদেরকে আমরা সভ্যতার আলো দেখানোর জন্য আসছি। ঠিক সেরকমই ইন আফ্রিকা অলসো the ruling party or the colonial rulers, you see, they used to create a kind of rumor, or you can see create a kind of একটা ধোঁয়াশা তৈরি করতো তাদের মধ্যে, যে কি, যে তোমাদের যে সকল সংস্কৃতি আছে, তোমাদের যে সকল ট্রেডিশন আছে, তোমাদের যে সকল ইতিহাস আছে, যা কিছু আছে তোমাদের সবগুলা হচ্ছে বাজে, তোমাদের সব কিছু হচ্ছে একদম বাজে, তো এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এবং মানুষেরা এটাকে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করতো। এই যে দেখো, বিকজ অফ দিস পিপল লস্ট কনফিডেন্স ইন দেয়ার অন ট্রেডিশন। তারা নিজেদের নিজেদের ইতিহাস, নিজেদের ট্রেডিশনকে কি মনে করতো, তারা ইনফিরিয়র মনে করতো, তাদের চেয়ে সে ভাবতো যে আমাদের যারা রুল করছে তাদের চেয়ে আমাদের যে সকল কাস্টম আছে, আমাদের যে সকল ট্রেডিশন আছে, আমাদের যে সকল হিস্ট্রি আছে, সবগুলো একদম বাজে, একদম ইনফিরিয়র, তাদের চেয়ে আমরা ছোট, অথবা আমাদের ট্রেডিশনের, আমাদের সভ্যতার, আমাদের ইতিহাসের কোনো ভ্যালুই নেই, নট ভ্যালুয়েবল। তো আস্তে 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 কি হতো, যে আফ্রিকান মানুষরা এরকম একটা তাদের মধ্যে বদ্ধ একটা ধারণা চলে আসলো যে আমাদের সকল সংস্কৃতি হচ্ছে বাজে। Okay, so Akibe believes that African writers have a special duty. তাহলে যেহেতু আফ্রিকান মানুষজনের মধ্যে এই একটা মনে করো যে একটা বদ্ধ একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমাদের যা কিছু আছে সব কিছুই খারাপ, তো এখন যেহেতু তাদের সেই ঔপনিবেশিক শাসন যে নাই, তখন এখন আফ্রিকার যারা লেখকরা আছে তাদের একটা স্পেশাল ডিউটি আছে কি, যে এই সকল ঘটনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই সকল ঘটনা থেকে আমাদের যে রিডার যারা আছে তাদের মনটাকে একদম একদম সরাই নিয়ে আসতে হবে, যে হ্যাঁ না, আমাদের যে সকল সংস্কৃতিগুলো আছে এগুলাও ভালো। দে মাস্ট হেল্প দ্য রিডার্স রিগেইন প্রাইড ইন দেয়ার অন কালচার, যেটা তোমাদের কেবলই বললাম। This is why he says that African writer must act like a teacher. হ্যাঁ, অ্যান্ড এই কারণে তিনি বলার চেষ্টা করছেন যে আফ্রিকান রাইটার যারা আছে এরাও কিন্তু একটা শিক্ষক। তারা কি শিখাবে? তারা শেখাবে যে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ট্রেডিশন সব কিছু শ্রেষ্ঠ, এবং আমরা আমাদের সংস্কৃতি নিয়ে লজ্জা না পেয়ে নিজের সংস্কৃতিকে আমাদেরকে ধারণ করতে হবে। বলো, আমরা কি বুঝতে পেরেছি? এইটুকু জিনিস সম্বন্ধে কি আমরা ক্লিয়ার হয়েছি? জি দাদা। ওকে, সহজ কনসেপ্ট, খুব একটা কঠিন কোনো কিছু নয়, একটু বোঝার চেষ্টা করো তাহলে আমরা পারবো। এরপর দেখো, অ্যাকর্ডিং টু Akibe,
The relationship between the writer and the reader should be strong and meaningful. The writer should write in a way that connects with the reader's real life. The writer should talk about the problems, struggles, and experiences of the people. In this way, the reader should see their own life in the story and learn from it. আচ্ছা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা দুই ধরনের গল্প পড়ছি মনে করো। একটা হচ্ছে রাজা রাজপুত্র, হ্যাঁ, এ সে হ্যান ত্যান, মানে একদম অ্যারিস্টোক্রেটিক টাইপের যে সকল গল্প, এরকম কোন একটা গল্প আমরা পড়ছি। অথবা আমরা আবার কোন একটা গল্প পড়ছি যে গল্পটা একদম গ্রামীণ অথবা শহুরে, তুমি সহজ সরল মানুষদের নিয়ে, অথবা সমসাময়িক সমাজ ব্যবস্থা নিয়ে, সমসাময়িক পরিবারের সমস্যা নিয়ে, সমসাময়িক তোমার জীবন নিয়ে, তুমি এই দুইটা গল্পের মধ্যে কোন গল্পের সাথে নিজেকে কানেক্ট করতে পারবা? বলো দেখি, যে কোন গল্পটা? প্রথম গল্প অ্যারিস্টোক্রেটিক গল্প, নাকি তোমাদের নর্মাল আমাদের যে জীবন আছে, আমাদের যে সকল নিত্য নৈমিত্তিক যে ঘটনা, এই কোনটার সাথে তুমি নিজেকে সবচেয়ে বেশি কানেক্ট করবা? বলো। নিত্য নৈমিত্তিক ঘটনা নাকি? আমাদের রিয়েল লাইফের সাথে যেগুলো সংযুক্ত, আমাদের প্রাত্যহিক জীবনের সাথে যেগুলো সংযুক্ত, আমরা সেই গল্পের সাথে নিজেকে বেশি কানেক্ট করতে পারি। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে আমাদের রিডারের সাথে রাইটারের একটা খুব স্ট্রং এবং মিনিংফুল একটা সম্পর্ক থাকা উচিত। কেমন সম্পর্ক? যে আমাদের রাইটাররা যারা আছে তাদেরকে কোন ধরনের লেখা তাদের লেখা উচিত, কোনটা, যেটা আমরা যেই পাঠক যারা আছি, পাঠকদের রিয়েল লাইফের সাথে যেই লেখাগুলো সংযুক্ত, হ্যাঁ, উইথ যে সকল লেখাগুলা আমাদের জীবনের প্রতিচ্ছবি হিসাবে কাজ করবে। বলা হয় যে সাহিত্য হচ্ছে জীবনের আয়না। তুমি তোমার জীবনে যা কিছু করো, জীবনে ভালো খারাপ, হ্যাঁ, আনন্দ খুশি, সব কিছুর একটা প্রতিচ্ছবি হচ্ছে সাহিত্য। ঠিক আছে? তো দেখো তাহলে কি বলছে, এ রাইটার শুড রাইট ইন এ ওয়ে দ্যাট কানেক্টস উইথ দ্য রিডার্স রিয়াল লাইফ। তোমার আসল জীবনের সাথে যে লেখাগুলো কানেক্ট হবে সেগুলা কিন্তু লেখা উচিত। এগুলোর সাথে আমরা জলদি কানেক্টেড হতে পারি, এগুলোর সাথে আমরা একাত্ম হয়ে যেতে পারি। রাইটার শুড টক অ্যাবাউট দ্য প্রবলেমস, স্ট্রাগলস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দ্য পিপল। মানুষের সমস্যা, মানুষের স্ট্রাগল এবং মানুষের যে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো নিয়ে রাইটারের কথা বলা উচিত। ইন দিস ওয়ে দ্য রিডার can see their own life in the story and learn from it. এবং এভাবে যদি আমরা আমাদের জীবন নিয়ে যদি লেখা লিখি, জীবনের ভালো দিক খারাপ দিক, জীবনের এক্সপিরিয়েন্স, জীবনের স্ট্রাগল এবং ওই স্ট্রাগল থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, এগুলো নিয়ে যদি কোনো লেখক লেখে, তাহলে ওই লেখাগুলো পড়ে সরি এই লেখাগুলো পড়ে কিন্তু যে আমাদের যেই পাঠক যারা আছে অনেক কিছু কিন্তু আমরা এক্সপিরিয়েন্স নিতে পারবো, আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবো। এজন্য বলছি ইন দিস ওয়ে দ্য রিডার ক্যান সি দেয়ার অন লাইফ ইন দ্য স্টোরি অ্যান্ড লার্ন ফ্রম ইট। ওকে, একই ওয়ে অলসো কম্পেয়ার্স আফ্রিকান রাইটার্স উইথ সাম ইউরোপিয়ান রাইটার। এখানে তিনি আবার আফ্রিকান রাইটারের সাথে ইউরোপিয়ান রাইটারদের একটু তুলনা করেছেন তিনি। হি সেজ দ্যাট many European writers mainly try to entertain or show their personal creativity, but African writers cannot do only that. ইউরোপিয়ান রাইটাররা তাদের নিজস্ব জীবন শৈলী, নিজস্ব স্টাইল, এগুলো তারা দেখানোর চেষ্টা করে, কিন্তু আফ্রিকান রাইটারদের শুধুমাত্র এইটুকু দেখায় তাদের কাজ শেষ করা উচিত নয়। দে হ্যাভ এ বিগার রেসপন্সিবিলিটি, কারণ তারা সদ্য ভঙ্গুর একটা জাতিকে তারা গঠন করার চেষ্টা করছে। সো দেয়ার রেসপন্সিবিলিটি is far more greater than the other continental writers. They must help rebuild society and correct false ideas about Africa. So what is their duty? Their duty is to reconstruct, you see, their duty is to reconstruct a society. একটা ভঙ্গুর, একটা ভগ্ন একটা সোসাইটিকে তাদেরকে এখন গড়ে তুলতে হবে। কারণ তাহলে তো যেহেতু তাদের একটা সমাজকে গড়ে তুলতে হবে, তাদের তো ডিউটিও তো অনেক বেশি বিশাল, তাই নাকি?
So they have to rebuild a society and correct false rumors or ideas about Africa. এবং আফ্রিকার সম্বন্ধে আফ্রিকান মানুষদেরই যে সকল রুমার আছে, যে সকল ফলস আইডিয়াগুলো আছে, এগুলো তাদেরকে কারেক্টিফাই করতে হবে। So the African writer must think about the readers and their needs. তাদের রিডারদের সম্বন্ধে চিন্তা করতে হবে এবং তাদের যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো তাদেরকে ফুলফিল করতে হবে। ওকে, এখন আসি। Akibe shares some real life examples to explain this relationship. এই সম্পর্কে এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। One student named Buba wrote to him and said that his books give good advice to young people. তার একজন স্টুডেন্ট আছে নাম বুবা, তাই সে তাকে বললো যে হ্যাঁ তোমার লেখাগুলা থেকে ইয়ং মানুষজন খুব ভালো ভালো অ্যাডভাইস পেতে পারে। Akibe felt happy about this. It showed that readers accept guidance from writers. This supports Akibe's idea that a writer should teach and guide. এবং সে যখন এটা জানতে পারলো, whenever he got to know that people are accepting his advices, হ্যাঁ, or guidances, he became very happy. এবং সে তার একটা বদ্ধপরিকর একটা ধারণা চলে আসলো যে হ্যাঁ রাইটাররাও কিন্তু টিচ করতে পারে এবং রাইটাররাও কিন্তু গাইড করতে পারে। বাট Akibe also gives examples. One student said that his novels Things Fall Apart would be more useful if it had answers to exam question at the end. এবং আরেকটা স্টুডেন্ট তাকে বলছিল যে তার লেখাগুলো আরও ইউজফুল হতে পারে, থিংস ফল অ্যাপার্ট এটা আরও ইউজফুল হতে পারে যদি পরীক্ষা শুধু ওই গল্পের পাশাপাশি যদি পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো যদি সাইডে যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে কাজেই এখানে কি দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের তৎকালীন একটা ধারণা ছিল যে পড়া আমরা শুধুমাত্র পড়ব পরীক্ষায় পাশ করার জন্য, এতটুকুই আমাদের মোটো থাকা উচিত, এতটুকুই আমাদের লক্ষ্য থাকা উচিত। ঠিক আছে, Akibe found this idea both funny and sad. It shows that some readers only think about exams, not about understanding life. হ্যাঁ, তো কিছু কিছু রাইটার আছে, কিছু কিছু রিডার আছে যারা শুধুমাত্র এক্সামের কথা চিন্তা করে পড়াশোনা করে। এই যে শিক্ষাগুলো তুমি পাচ্ছ এগুলাকে তোমার নিজস্ব জীবনের কোনো রিফ্লেকশন ঘটাচ্ছ না তুমি, হ্যাঁ, অথবা তুমি যেগুলা পড়ছো ওগুলা থেকে তুমি ভালো কোনো ধারণা নিচ্ছ না, তুমি এগুলাকে জীবনে প্রয়োগ করছো না, এটা কিন্তু ঠিক নয়। এই কথাটা যখন আসলো তোমাদেরকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমি আমার ক্লাসে একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে তুমি যদি কোনো জিনিসকে ভয় পাও সেই জিনিসটা কিন্তু তোমাকে আরো বেশি ভয় দেখাবে। এবং কোনো একটা জিনিসকে তুমি যদি ভালোবাসা দাও, যেমন এটা হচ্ছে প্রায় 15-16 সালের কথা, তো তখন আমি আমার বাসাতে আমার কিছু স্টুডেন্ট এসে এসে পড়ে যেত, ঘটনাটা বোঝার চেষ্টা করো। তো আমার বাসাতে কিছু স্টুডেন্ট আমার এসে পড়ে যেত, তো আমি একজন খুব পশুপ্রেমিক মানুষ, আমার এখন পর্যন্ত আমার বাড়িতে মোটামুটি 9টার মতো বিড়াল আছে, 2-3টা কুকুর আছে, আমার নিজস্ব 2-3টা কুকুর আছে, এবং আমার এলাকাতে মোটামুটি আমাকে মানুষজন মানে যদি শুদ্ধ বাংলায় কুত্তা পাগল বলে, কারণ আমার এলাকাতে যতগুলা কুকুর আছে সকালের দিকে অথবা বিকালের দিকে দেখবা আমার বাড়ির আশেপাশে চলে আসবে, ওদেরকে আমি পাউরুটি খাওয়াবো, বিস্কুট খাওয়াবো। তো এটা একদম ছোট থেকে আমার একটা অভ্যাস, এখন পর্যন্ত আই হ্যাভ দিস কাইন্ড অফ হ্যাবিট। তো আমার ওই স্টুডেন্টরা যখন প্রথম পড়তে আসতো তখন আমার কুকুরটাকে খুব ভয় পাইতো, কারণ আমার কুকুর হলো অপরিচিত কোনো মানুষকে যদি দেখে, হ্যাঁ, একদম চিল্লাতে চিল্লাতে অবস্থা শেষ করে। তোমরা মাঝে মাঝে কিন্তু শোনো যে বাইরে চিল্লায় কিন্তু আমার কুকুরটা, ভুকু। তো তখন আমার স্টুডেন্টগুলা কি করলো, ওরা এখন বুদ্ধি বের করলো যে না এই কুকুরকে পটাতে হবে, কারণ প্রত্যেক দিন এই কুকুর বিরক্ত করে। ওরা এই কুকুরটাকে একদিন পাউরুটি খাওয়ায়, একদিন বিস্কিট খাওয়ায়, 2-1 দিন হচ্ছে দেখলাম যে সুন্দর মাথায় হাত দিয়ে আদর করে দিচ্ছে। তো আস্তে 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 কুকুরটা কিন্তু তাদেরকে আর ভয় দেখাতে লাগলো, মানে ভয় দেখানোটা ছেড়ে দিল, তাদেরকে দেখে আর চিল্লাচিল্লি করতে লাগলো না। তো এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যদি তুমি কোনো একটা জিনিসকে ভালোবাসো সেই জিনিসটাও কিন্তু উল্টা তোমাদেরকে ভালোবাসবে। এবং এই যেহেতু আমরা সাহিত্যের স্টুডেন্ট, আমরা সবাই সাহিত্যটাকে তুমি যদি বার্ডেন মনে করো যে বাপরে বাপ এত বিরক্তিকর জিনিস, কোনো মতে আমি 4-5টা প্রশ্ন মুখস্থ করে যাবো, পরীক্ষায় গিয়ে সেটা একদম বমি করে দেবো, হয়ে যাবে কাজ,
এটা যদি তোমরা ভাবো তাহলে জিনিসটা খুব ভুল করতেছো, কারণ এভাবে সাহিত্য হয় না। সাহিত্য পড়তে গেলে সাহিত্যের প্রতি একটা ভালোবাসা আসতে হবে। হ্যাঁ, সাহিত্যের প্রতি ভালোবাসা, সাহিত্য থেকে কিছু শিখতে হবে। হয় তুমি সেটা ভালো জিনিস শিখবা, আর না হয় ওই খারাপ জিনিসটাকে এমনভাবে শিখবা যে ওই খারাপ জিনিসটা আমি যেন আমার জীবনে কখনো প্রয়োগ না করি। এটা হচ্ছে সাহিত্য সার্থকতা। তুমি যদি এভাবে সাহিত্যকে নিতে পারো, তখন আলটিমেটলি দেখবা পরীক্ষাতে প্রশ্ন যেখান থেকে আসুক তুমি ওইটার অ্যান্সার তুমি করতে পারবে, কারণ তুমি ওই জিনিসটাকে আত্মস্থ করে ফেলছো। এবং এভাবে পড়াশোনা করার চেষ্টা করো, দেখো অনেক কাজে লাগবে। শুধুমাত্র পড়াশোনাকে যদি বোঝা মনে করো, ওই পড়াশোনাটা তোমার কোনো দিনও হবে না, কোনো দিনও হবে না। তো এভাবে একটু সাহিত্যের প্রতি ভালোবাসা নিয়ে এসে পড়ার চেষ্টা করো। কই সারলাম? আচ্ছা, it shows that some readers only think about exams, not about understanding life. Akibe doesn't support this kind of thinking. He believes literature is for learning about life. যেটা বললাম তোমাদেরকে, জীবনকে জানতে হবে, জীবন সম্বন্ধে পড়তে হবে। হ্যাঁ, এবং সাহিত্য হচ্ছে জীবনের একটা প্রতিচ্ছবি, সমাজের আয়না বলা হয় সাহিত্যকে, নট জাস্ট ফর পাসিং এক্সাম। মনে হয় বুঝতে পারছি। আবার দেখো, Akibe also talks about a lady teacher who criticizes his novel টু লঙ্গার অ্যাট ইজ। তার একটা নভেল ছিল টু লঙ্গার অ্যাট ইজ, এটাকে ওই লেডি টিচার আবার ক্রিটিসাইজ করছে। কেন ক্রিটিসাইজ করছে? হি ডিডন্ট লাইক দ্যাট দ্য হিরো ফলোড হিজ ফাদার্স উইশ অ্যান্ড লেফট দ্য গার্ল হি লাভড। She wanted the writer to show a hero who always follows his heart, but Akibe doesn't agree with that idea. So in the novel No Longer at Ease, the hero, এখানে যে হিরো আছে সে কি করছে? দ্য হিরো লিসেন টু হিজ ফাদার অ্যান্ড লেফট দ্য গার্ল। ওই মেয়েটাকে, যে তার যে প্রেমিকা ছিল, ওই প্রেমিকাকে সে ছেড়ে দেয় বাবার কথা শুনে। তখন এটা পড়ার পরে আমাদের ওই যে টিচার যে ছিল, মেয়ে টিচার যে ছিল, ও একদম মাথা পাগল হয়ে গেছে যে কি এত বড় কথা, যে ভালোবাসাকে বাদ দিয়ে সে বাপের কথা শুনে চলে গেছে। তো তো সে চাইছিল যে হিরোটা তার মনের কথা শুনুক, সে প্র্যাকটিক্যাল কেন হয়েছে। তো এটা তার কাছে একটা খুব খারাপ জিনিস মনে হচ্ছে। কিন্তু একিবে বলছে এই ধারণার সাথে সে একমত নয়, কারণ তাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। হি সেজ দ্যাট এ রাইটার শুড নট রাইট অনলি টু প্লিজ রিডার্স, এ রাইটার মাস্ট বি অনেস্ট অ্যান্ড শো রিয়াল লাইফ ইভেন ইফ ইট ইজ নট অলওয়েজ হ্যাপি অর পারফেক্ট। এবং রাইটারকে কিন্তু অবশ্যই অনেক সময় সমাজের কথা, প্র্যাকটিক্যাল লাইফের কথা, জীবন দর্শনের কথা সব কিছু চিন্তা করে তাকে লিখতে হবে। শুধুমাত্র তুমি যদি এটা চিন্তা করো যে পাবলিক কি খাবে সেটাই আমাকে লিখতে হবে, তাহলে কিন্তু হবে না। কারণ তাহলে তুমি একজন রাইটার হিসাবে তোমার যে সকল দায়িত্ব কর্তব্যগুলো আছে ওগুলা থেকে তুমি কিন্তু পিছায় যাবা। আচ্ছা, সো Akibe believes that the writer and reader should have a balanced relationship. The writer should respect the readers বাট শুড নট বিকাম এ সার্ভেন্ট অফ দ্যার উইশেস। তো রাইটারকে তার রিডারদের সম্মান করতে হবে, কিন্তু এরকমও হওয়া যাবে না যে সে তাদের একদম দাসে পরিণত হচ্ছে। তারা যা শুনতে চায়, তারা যা পড়তে চায়, তুমি শুধু সেটাই লিখে যাচ্ছ উইদাউট থিঙ্কিং এ লট অ্যাবাউট দ্য সোসাইটি অর প্র্যাকটিক্যাল লাইফ। দ্য রাইটার মাস্ট হ্যাভ his own ideas and values. He must write truth, not just what people want to hear. মানে মানুষ যেটা শুনতে চাইতো তুমি যদি সেটাই বলে যাচ্ছ তাহলে কিন্তু হবে না। তোমার নিজের ভ্যালু থাকতে হবে, হ্যাঁ, তোমার নিজস্ব আইডিয়া থাকতে হবে, তোমাকে অবশ্যই সবসময় সত্যি কথা বলতে হবে। মাস্ট রাইট দ্য ট্রুথ। ওকে, Akibe also talks about change in society. He says that change is natural and necessary. For example, in past African women used clay pots to carry water, but now they use metal containers. এবং জীবনে কিন্তু পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। আগেকার সময় আফ্রিকান উমেন যারা ছিল দে ইউজড ক্লে পটস, মাটির পাত্র, মাটির কলস তারা ব্যবহার করতো, কিন্তু পরিবর্তনের ছোঁয়া তাদের মধ্যে চলে আসে। তারা এখন হচ্ছে মেটাল কন্টেইনার ব্যবহার করে, হয়তো বা স্টিলের কলস ব্যবহার করে, জগ ব্যবহার করে, এগুলো ব্যবহার করে। Earlier, they danced in traditional ways, and now they also enjoy modern dances. Akibe says this is normal and should not be feared. এবং আগে তারা শুধু ট্রেডিশনাল তাদের যে ড্যান্স ফর্ম ছিল সেটা তারা শুধু প্র্যাকটিস করতো, এখন তারা মডার্ন ড্যান্সও প্র্যাকটিস করে। তো এটা কিন্তু নর্মাল যে সময়ের সাথে তোমাকে পরিবর্তন হতে হবে। হাউএভার
He also warns against the losing one's culture completely. He tells a story of a young African boy who didn't want to write about Harmattan, a beautiful African season. এখন হারমেটান কি জিনিস এটা আমাদেরকে একটু জানতে হবে। হারমেটান কি জিনিস? তোমার পশ্চিম আফ্রিকার এইদিকে একটা নির্দিষ্ট একটা মৌসুমি বাতাস বয়ে যেত, বুঝছো? এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো যে হারমেটান কি জিনিস। তো পশ্চিম আফ্রিকায় একটি শুষ্ক এবং ঠান্ডা একটা মৌসুমি বাতাসের নাম হচ্ছে হারমেটান। এই মৌসুমটার নাম হচ্ছে হারমেটান। এটি তোমার ওই যে সাহারা মরুভূমি থেকে সাধারণত বয়ে চলে আসে এবং সাধারণত এটা তোমার নভেম্বর থেকে মার্চ মাসের মাঝখানে এই জিনিসটা হয়, যে এই শুষ্ক ঠান্ডা একটা বাতাস বয়ে চলে। এই বাতাসের কারণে আবহাওয়া খুবই শুষ্ক হয়ে যায় এবং বাতাসে অনেক অনেক ধুলাবালি ছড়ায় পড়ে এবং অনেক সময় এরকম হয় যে আকাশ তোমার সকালবেলা কুয়াশা যেরকম হয়, কুয়াশার কারণে চারদিকে একদম অন্ধকার হয়ে যায়, একদম সাদা হয়ে যায়। অনেক সময় এই ধুলার কারণে চারদিকে একদম কুয়াশার মতো ঢেকে যায় আকাশ। দিনে প্রচণ্ড গরম এবং রাতের বেলা তোমার ঠান্ডা অনুভূত হয়। তো আফ্রিকার এবং কবি এবং লেখকরা এই যে এই তোমার আফ্রিকাতে যে একটা সিজন যে তৈরি হয়, এই ধরনের একটা পরিবেশ যে তৈরি হয়, তাদের লেখার মধ্যে এই পরিবেশের তারা অভিব্যক্তি প্রকাশ করেছেন। তো আফ্রিকাতে এই সিজন, এই পার্টিকুলার সময় এই ঘটনাটা ঘটে, কিন্তু আফ্রিকান ছেলেরা যারা আছে, আফ্রিকান ছেলেরা, তাদের হলো এই পরিবেশটার কথা তারা বলতেই চায় না, তারা লজ্জা পায় যে এই সকল জিনিস দিয়ে আমি কেমন। এই যে প্রথমের দিকে বললাম যে কলোনিয়ালিজমে তারা তাদের যে সংস্কৃতি, তাদের যে পরিবেশ, এগুলো সম্বন্ধে এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে যেন তাদের সব কিছুই খারাপ। Instead, the boys wanted to write about winter, about a western idea. তারা অন্যান্য সিজন, অন্যান্য ওয়েস্টার্ন আইডিয়া সম্বন্ধে তারা লিখতে চায়, নিজস্ব যে ঋতু এগুলো সম্বন্ধে সে লিখতেই চায় না। আকিবে says this is wrong. Africans should not feel ashamed of their own culture. They should respect and value it. আশা করি বুঝতে পেরেছো, এটা ডেসক্রাইব করলাম না। আকিবে supports movement that try to bring back African pride and identity. হ্যাঁ, আফ্রিকান যেসব মুভমেন্টগুলো, এগুলোকে সে সাপোর্ট করে। হি টকস অ্যাবাউট আইডিয়াস লাইক আফ্রিকান পার্সোনালিটি অ্যান্ড নেগ্রিটিউড which encourage people to love their own culture. He also respect thinkers like এজিকিয়েল মাফিলি, এই উচ্চারণ আমার একটু ভুল হতে পারে, এজিকিয়েল মাফিলি অ্যান্ড উইলিয়াম আব্রাহাম হু বিলিভড স্ট্রংলি ইন আফ্রিকান ভ্যালুস। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে এই যে নেগ্রিটিউড, তোমাদের মধ্যে কি কেউ আমাকে নেগ্রিটিউড সম্বন্ধে বলতে পারবা যে নেগ্রিটিউড জিনিসটা কি? এটা সম্বন্ধে আমাদের একটু জানাটা দরকার। নেগ্রিটিউড কারো কি ধারণা আছে? জলদি বলো, যদি কারো ধারণা থাকে আনমিউট করে আমাদেরকে বলো, আর না হলে আমি বলবো। আচ্ছা, নাই, তাহলে আমি বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখন নেগ্রিটিউড কি জিনিস, মানে সে আকিবে এই সকল যে মুভমেন্টগুলো আছে, যে আফ্রিকান পার্সোনালিটি, আফ্রিকান যে সকল ব্যক্তিত্বগত দিক অথবা নেগ্রিটিউড, এগুলোকে সে সাপোর্ট করতো, ঠিক আছে, যেগুলা আফ্রিকান ভ্যালু নিয়ে কথাবার্তা বলে। তাহলে এইটুকু হলো, আমি এখন তোমাদেরকে নেগ্রিটিউড সম্বন্ধে কিছু কথা বলি। এখন নেগ্রিটিউড কি জিনিস? আমরা জানি যে তৎকালীন সময়ে এই কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ অথবা কৃষ্ণাঙ্গদের গায়ের রং, এগুলা নিয়ে কিন্তু প্রচুর কনফ্লিক্ট হতো। এমন একটা সময়ও ছিল যে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের সাথে বসতো না, তাদের বাচ্চারা ভিন্ন স্কুলে কলেজে পড়াশোনা করতো, এক টেবিলে তারা বসতো না, একসাথে খাইতো না পর্যন্ত। তো এরকম আফ্রিকান ও কৃষ্ণাঙ্গ, যে সকল, কৃষ্ণাঙ্গ শব্দের অর্থ যারা গায়ের রং যাদের কালো আর কি। তো এই কৃষ্ণাঙ্গ মানুষদের আত্মপরিচয়, তাদের সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের গৌরব, এগুলোকে গুরুত্ব দেওয়ার একটি সাহিত্যিক এবং সাংস্কৃতিক একটা আন্দোলন, যে আমাদের সাহিত্যগুলোকেও অথবা আমাদের ভ্যালুসগুলোকেও তোমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, আমাদেরকে একদম পিছায়ে, আমাদেরকে একদম লাথি দিয়ে ফেলায় দিও না তোমরা। এই আন্দোলন শুরু হয় সাধারণত, আমি যদি ভুল না করে থাকি, যদ্দূর মনে পড়ছে, যে 1930 সালের দিকে, 1930-এর দশকে এটা শুরু হয়। মূলত তোমার
আফ্রিকান এবং ক্যারিবীয় যে সকল কৃষ্ণাঙ্গ লেখক এবং চিন্তাবিদরা এটাকে তোমার শুরু করে, মনে রাখবা। এখন এটার মূল কথা কি ছিল, যে এই আন্দোলনটার মূল টপিকটা কি ছিল? মূল টপিক ছিল যে কৃষ্ণাঙ্গ মানুষদের নিজস্ব সংস্কৃতি আছে, হ্যাঁ, সুন্দর, তাদেরকে সংস্কৃতি, এটাকে মূল্যায়ন করতে হবে তোমাদেরকে। 2 নাম্বার তাদের পয়েন্ট ছিল হচ্ছে আফ্রিকার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গর্ব করা উচিত, আমাদের সংস্কৃতিটাও খুব ভালো এবং তোমাদেরকে আমার সংস্কৃতি নিয়েও গর্ব করা উচিত। এবং 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে বর্ণবাদের বিরুদ্ধে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তো এটা ছিল আমাদের নেগ্রিটিউডটা একটু মাথায় রাখবা। তো এগুলা গেল। In the end, Akibe gives a hopeful message. He says that Africa's past was not dark or empty. In the future, and the future can be bright. He believes that African people will one day feel proud of their identity and culture. মানে বলছে কি যে আফ্রিকান আমাদের সংস্কৃতিটা একদম যে অন্ধকার অথবা একদম যে খালি, যে আমাদের ভালো কোনো কিছুই নাই, এরকম কোনো কিছু নয়, আমাদেরও ভালো ছিল এবং আমাদের ফিউচারটা আরও ভালো হবে। এবং আমাদের নিজেদের যে সংস্কৃতি আছে, নিজেদের যে ঐতিহ্য আছে, এগুলো নিয়ে আমাদের কি করা উচিত? আমাদের প্রাউড ফিল করা উচিত। তো আশা করছি এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি সবাই। ইন কনক্লুশন, চিনিও আকিবে বিলিভস দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আফ্রিকান রাইটার অ্যান্ড দ্য রিডার শুড বি মিনিংফুল অ্যান্ড রেসপন্সিবল। দ্য রাইটার শুড গাইড, teach and inspire the readers. At the same time, the writer should stay true to his own ideas and not simply follow the reader's wishes. Though this strong and honest relationship, literature can help people understand themselves and build a better future. তো আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি, এটা ডেসক্রাইব করলাম না। তোমাদেরকে যেভাবে পড়ালাম এই প্রশ্নটা সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকাই উচিত না। প্রচুর ডেসক্রাইব করে আজকে তোমাদেরকে এই প্রশ্নটা পড়াইছি, মোটামুটি আধ ঘন্টা ধরে এই একটা প্রশ্নই পড়ালাম, কারণ যেহেতু টেক্সট আমরা পড়ছি না, প্রশ্নটা একটু ডেসক্রাইব করি, একটু করি। এখন আমরা 2 নাম্বারে আসি, আমাদের হাতে আর 20 মিনিট সময় আছে, এটা শেষ করে ফেলবো এখন। হোয়াট has Chinua Achebe got to say about changes in life and about pure and impure art? তার এই জীবনের যে পরিবর্তন, সমাজ ব্যবস্থার যে পরিবর্তন এটা, এবং পিওর এবং ইমপিওর আর্ট সম্বন্ধে তার কি বলা আছে আমরা একটু দেখি। In this essay, the novelist as teacher Chinua Achebe explains 2 important ideas. আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আমরা কি সবাই বুঝতে পেরেছি বলো দেখি, কারো কি কোনো ডাউট আছে? না দাদা, বুঝতে পারছি। হ্যাঁ, সহজ আছে, জাস্ট পড়ে নিবে একবার, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, in the essay, the novelist as teacher Chinua Achebe explains 2 important ideas in very simple and clear way. কি কি বলে সে? 1 নাম্বার চেঞ্জেস ইন লাইফ অ্যান্ড সোসাইটি, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে দ্য আইডিয়া অফ পিওর অ্যান্ড ইম্পিওর। তাহলে এখানে তিনি জীবনে এবং সমাজের যে চেঞ্জ এবং পিওর এবং ইমপিওর আর্টের একটা কনসেপ্ট নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। হি শোজ দ্যাট লাইফ ইজ অলওয়েজ চেঞ্জিং অ্যান্ড দ্য আর্ট মাস্ট অলসো চেঞ্জ উইথ লাইফ। জীবনের সবসময় পরিবর্তন হচ্ছে এবং আর্টকেও কিন্তু তোমার পরিবর্তন হতে হবে সময়ের সাথে সাথে। যেরকম তোমরা জানো কিনা জানি না যে ইংরেজি সাহিত্যকে বেশ কয়েকটা এজে ভাগ করা হয়, এবং একদম শুরুর দিকে সব ধরনের রাইটিং, তুমি গল্প বলো, উপন্যাস বলো, কবিতা বলো, অথবা প্রোজ বলো, যা কিছু হোক সব কিছু কিন্তু কবিতা আকারে লেখা হতো। এভরি সিঙ্গেল থিং, তুমি কবিতা, নাটক, গল্প, উপন্যাস সব কিছু কবিতা ফর্মে মানে রাইমিং করে লেখা হতো। কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো এরকম জীবনেরও পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে আর্টকেও কিন্তু পরিবর্তিত হতে হবে। At the same time, he rejects the idea that art should be completely separate from real life. এবং তিনি এই যে কনসেপ্ট যেটা, যে
আর্টকে সম্পূর্ণ তোমার হচ্ছে রিয়েল লাইফ থেকে বিচ্ছিন্ন হতে হবে। সব সময় যে আগে একটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে কি, আর যে তোমার হলো লেখা যে সকল লিটারেচারগুলা সবসময় অ্যারিস্টোক্রেটিক লাইফ নিয়ে রিভলভ করবে, মানে সমাজের যেই উঁচু স্তরের যে মানুষজন, রাজা মহারাজা এসে হ্যান ত্যান, এগুলো নিয়ে লেখা হবে। এই ধারণা থেকে চিনো আকেবে একদম বের হয়ে আসতে চান। তিনি এগুলোকে একদম রিজেক্ট করে দিয়েছেন তিনি। চেঞ্জেস ইন লাইফ অ্যাকর্ডিং টু আকিবে, আকিবের মতে জীবনের লাইফে কীরকম ভাবে চেঞ্জ হচ্ছে দেখো। আকিবে বিলিভস দ্যাট চেঞ্জ ইজ এ ন্যাচারাল পার্ট অফ হিউম্যান লাইফ, নাথিং ইন দিস ওয়ার্ল্ড স্টেজ ইন দ্য সেম ফর এভার, পিপল চেঞ্জ, সোসাইটি চেঞ্জ অ্যান্ড কালচার অলসো চেঞ্জেস স্লোলি উইথ টাইম। হ্যাঁ, মানুষের পরিবর্তন হয়, একটা মানুষ কিন্তু তার সারা জীবন কিন্তু একই রকম থাকে না, সারা জীবন একই রকম থাকেন। তুমি ছোট থাকতে খুব ডান পিটে ছিলে, হ্যাঁ, তোমার অত্যাচারে তোমার মনে করো পাড়ার প্রতিবেশীর কারো গাছে আম থাকতো না, কারো লিচুর গাছে লিচু থাকতো না, হ্যাঁ, হয়তো বা কারো তুমি হচ্ছে মুরগিও মেরে দিছো, এরকম অনেকে আছো। কিন্তু এখন গিয়ে দেখো যে এখন পুরা ঠান্ডা হয়ে গেছো তুমি, তোমার সামনে যদি কারো গাছ থেকে যদি আমও পড়ে যায় তুমি হয়তো বা সেটা এখনো তুলে নাও না। তো মানুষের কিন্তু পরিবর্তন হয়, পিপল চেঞ্জেস, সোসাইটি চেঞ্জেস অ্যান্ড কালচার অলসো চেঞ্জেস স্লোলি উইথ টাইম। সব কিছুই আস্তে 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 সময়ের আবর্তনে পরিবর্তিত হয়। হি গিভস simple examples for African life to explain this idea. In earlier time people used clay pots to carry water, but now they use metal pots or tins. তো আগে কি করতো মানুষ, মাটির ভারে করে, মাটির পাতিলে করে মানুষ পানি নিয়ে আসতো, কিন্তু এখন মেটাল পট ব্যবহার করে। তো এটা একটা পরিবর্তন, দিস ইজ এ পরিবর্তন। আর্লিয়ার people followed only traditional ways of living, but now modern habits and tools are being used. এবং আগের সময় আদিম যুগে কি হতো, অথবা আজ থেকে আর 100 বছর আগে শুধু ট্রেডিশনাল ওয়েতে মানুষ জীবনযাপন করতো, কিন্তু এখন কিন্তু আমাদের মধ্যে সভ্যতার ছোঁয়া কিন্তু আমরা পেয়েছি। আকিবে doesn't say that all changes are bad. In fact, he accepts that change is necessary for development. হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য কিন্তু চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। If society doesn't change, ইট ক্যানট মুভ ফরওয়ার্ড। যে সোসাইটি যদি সময়ের সাথে, হ্যাঁ, মডার্নিটির সাথে যদি পরিবর্তন না হয়, এই সমাজ কিন্তু সামনে আগায় যেতে পারবে না। সো হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট প্রোগ্রেস ইজ ইম্পর্টেন্ট। আফ্রিকান প্রোগ্রেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আফ্রিকান সোসাইটিস অলসো নিড এডুকেশন। আফ্রিকান সোসাইটি কী কী প্রয়োজন? এডুকেশন প্রয়োজন, তাদের টেকনোলজি প্রয়োজন অ্যান্ড মডার্ন থিঙ্কিং টু ইমপ্রুভ লাইফ, এবং জীবনকে উন্নত করার জন্য তাদের মডার্ন থিঙ্কিংয়েরও প্রয়োজন। হ্যাঁ, however আকিবে অলসো গিভস এ ওয়ার্নিং, একটা ওয়ার্নিংও কিন্তু এখানে সে দেয়। কি বলে সে? হি সেজ দ্যাট নট অল চেঞ্জেস আর গুড, সব পরিবর্তন কিন্তু আবার ভালো নয়। সাম চেঞ্জেস ক্যান হার্ম সোসাইটিস আইডেন্টিটি অ্যান্ড কালচার, কিছু কিছু পরিবর্তন আবার তোমার সমাজের যে আইডেন্টিটি আছে, তোমার সমাজের যে কালচার আছে, এগুলোর প্রতি কিন্তু হার্মফুল হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল, সাম আফ্রিকান পিপল দ্য আফ্রিকান পিপল মে স্টার্ট ফিলিং অ্যাশেমড অফ দেয়ার অন ট্রেডিশন when they see Western culture. A young student may prefer writing about winter, a Western season, instead of writing about Harmattan, which is beautiful African season. এবং অনেক সময় দেখা যায় তুমি পরিবর্তনের ধারাতে তুমি গেছো, ঠিক আছে, তোমার সমাজের সাথে, পরিবেশের সাথে তোমাকে পরিবর্তিত হতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তুমি নিজের অস্তিত্বটাকে তুমি ভুলে যাচ্ছ, তোমার নিজের যে সংস্কৃতি আছে তুমি সেটাকে তুমি ভুলে যাচ্ছ, কিন্তু এটা কিন্তু ভুল। তো আস্তে আস্তে দেখা যাবে আজ থেকে 100 বছর পর তোমার নিজস্ব কোনো সংস্কৃতিই থাকবে না, তুমি একদম ওয়েস্টার্ন সংস্কৃতিগুলোকে তুমি আপন করে নিবা। তোমার নিজের সংস্কৃতিও তো অনেক সুন্দর, তাই নয় কি? তো এজন্য তিনি বলছে যে এই ধরনের চেঞ্জ আবার কিন্তু সমাজের জন্য খুব খারাপ। আকিবে says this is a wrong attitude. People should not reject their own culture just to look modern or educated. So he says that this is a wrong practice. This is a wrong practice just to look cool in front of the society, in front of the country, in front of the outer world. You should not reject your own identity, you should not reject your own culture, you should not reject your own history. Okay, so Akibe's idea about change is balanced. He supports useful and natural changes, but he strongly advises people to protect their own culture and identity. Change should help people grow, not make them forget who they are. হ্যাঁ, এটা একটা সুন্দর কথা যে তিনি
বলছেন যে চেঞ্জ এটা একটা নর্মাল জিনিস, এটা হতেই থাকবে, কিন্তু তোমার নিজস্ব কালচার, নিজস্ব ট্রেডিশন, নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব হিস্ট্রি তোমাকে প্রোটেক্ট করতে হবে। এবং চেঞ্জের ঠেলায় তুমি যদি নিজের আইডেন্টিটি, তুমি আসলে কে, তোমার যে রুট, এই রুটটাকে তুমি যদি চেঞ্জের ঠেলায় যদি ভুলে যাও, তাহলে কিন্তু এটা খুবই কষ্টকর। ঠিক আছে, এটা করা যাবে না। আইডিয়া অফ পিওর অ্যান্ড ইমপিওর আর্ট। পিওর আর্ট এবং ইমপিওর আর্ট সম্বন্ধে কি কনসেপ্ট তিনি বলেছেন দেখো। Akibe also talks about pure and impure art. Some people believe that art should be completely pure. According to this idea, literature should not talk about politics, society or real life problems. কিছু আগেকার দিনে কি ধারণা করা হতো যে এই আর্ট, এই লিটারেচার সব সময় একদম রাজা রাজা টাজা এসে হ্যান ত্যান অ্যারিস্টোক্রেটিক মানুষ, তাদের জীবনযাপন, হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলবে। লিটারেচারের মধ্যে কোনো প্রকার পলিটিক্স আনা যাবে না, কোনো প্রকার সোসাইটির জ্ঞানজাম আনা যাবে না, তোমার হলো কোন যে প্রবলেমগুলো তুমি মানে এক কথায় সব কিছু অ্যারিস্টোক্রেটিক থাকবে লিটারেচারের মধ্যে, কিন্তু এটা তো হতে পারে না। ইট শুড অনলি ফোকাস অন বিউটি। তাহলে তখনকার সময় কি নিয়ে ফোকাস করতো লিটারেচার? সবসময় সৌন্দর্য, সবসময় ইমাজিনেশান, সবসময় পার্সোনাল ফিলিং, এগুলো নিয়ে লিটারেচার ডিল করতো। বাট Akibe doesn't agree with this idea. এটার সাথে সে অ্যাগ্রি করলো না। He believes that art can never be completely separated from life. যেহেতু সাহিত্য, সংস্কৃতি এগুলা হচ্ছে সমাজের প্রতিচ্ছবি, তুমি এই প্রতিচ্ছবিটাকেই তুমি সমাজের সাথে যুক্ত হতে দিচ্ছ না, তাহলে কি হয়? তাহলে লিটারেচার কিন্তু, আর্ট কিন্তু জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। A writer always lives in a society and that society has history, problems and culture. So naturally writing will reflect রিয়াল লাইফ। এবং তুমি যেহেতু সমাজে বসবাস করতেছো, সমাজের একটা হিস্ট্রি আছে, সমাজের প্রবলেম আছে, সমাজের কালচার আছে, এবং তোমার লেখার মধ্যে কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো আস্তে 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 চলে আসবে। তুমি প্রত্যেকদিন তুমি কি ভাবো, তোমার কি ধরনের মেন্টালিটি, তুমি হাস্যোজ্জ্বল মানুষ নাকি তুমি গম্ভীর মানুষ, তুমি ইন্ট্রোভার্ট মানুষ নাকি তুমি এক্সট্রোভার্ট মানুষ, এই জিনিসগুলো তুমি পার্সোনালি তুমি যেরকম, তোমার লেখাগুলোর মধ্যে তার কিন্তু প্রতিচ্ছবি চলে আসবে। তো তুমি যদি সাহিত্যকে, তুমি যদি আর্টকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে যাও, তাহলে কিন্তু হবে না। তখন হবে কি, তুমি একটা হচ্ছে আর্টিফিশিয়াল একজন আর্টিফিশিয়ালিটি তোমার মধ্যে চলে আসবে। ওকে, সো ন্যাচারালি রাইটিং উইল রিফ্লেক্ট রিয়াল লাইফ, তোমার বাস্তবিক জীবনকে রিফ্লেক্ট করবে। বিকজ অফ দিস আর্ট ইজ অলওয়েজ কানেক্টেড টু হিউম্যান এক্সপিরিয়েন্স। তুমি কি ভাবো, তোমার যে এক্সপিরিয়েন্স, তোমার চিন্তা, চেতনা, ধারণা সব কিছুকেই রিফ্লেক্ট করবে। Akibe feels that the idea of pure art is not realistic. পিওর আর্ট বলতে কোনো কিছু নাই। If art ignores real life, it becomes empty and less meaningful. যদি আর্টের থেকে যদি রিয়েল লাইফকে সরায় নেওয়া হয়, এটা পুরো একটা মিনিংলেস একটা জিনিসে তৈরি হয়, এটা সম্পূর্ণ একটা ফাঁপা জিনিসে তৈরি হয়, যার মধ্যে সম্পূর্ণ খালি, সম্পূর্ণ আর্টিফিশিয়ালিটি, যার মধ্যে কোনো কি বলে, কোনো ন্যাচারাল কোনো এলিমেন্ট থাকবে না। He believes literature should help people understand their world, their problems and their identity. লিটারেচার কি জিনিস? যেটা মানুষকে তার পৃথিবী, তার সমস্যা এবং তার আইডেন্টিটি সম্বন্ধে বুঝতে সহায়তা করবে। সো ফর হিম আর্ট মাস্ট হ্যাভ এ পারপাস বিয়ন্ড বিউটি। এই শুধুমাত্র সৌন্দর্যকে তুলে ধরার চাইতেও একটা পারপাস আছে। সেটা কি? তোমাকে জীবন সম্বন্ধে শিক্ষা দিবে। At the same time, Akibe doesn't say that art should be dull or only political. আবার তিনি এটাও বলছেন না শুধুমাত্র তোমার সাহিত্যগুলো সবসময় ডাল, সবসময় একদম কালারলেস একটা অবস্থায় থাকবে, অথবা একদম তোমার সব সময় তুমি পলিটিক্যাল কথাবার্তা তুমি বলবা। He believes that a good writer can use imagination, বিউটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। একজন গুড রাইটারের মধ্যে কি থাকবে মনে রাখবা, একটা গুড রাইটারের মধ্যে অবশ্যই ইমাজিনেশন থাকবে, অবশ্যই বিউটি থাকবে এবং অবশ্যই তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে। বাট দিস শুড বি কানেক্টেড টু রিয়াল লাইফ। আর্ট বিকামস মোর পাওয়ারফুল হোয়েন ইট শোজ ট্রুথ অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স টুগেদার। আর্ট কখন আরও সুন্দর হয়? যখন তোমার লেখার মধ্যে সততা থাকবে এবং যখন তুমি তোমার রিয়াল লাইফ এক্সপিরিয়েন্সগুলোকে তুমি যখন পোর্ট্রে করবা, তখন সেই লেখাটা আরও কিন্তু সুন্দর হবে।
কি রে, তুমি এত তাড়াতাড়ি ক্লাসে আসছো কেন? এত তাড়াতাড়ি আসলে হয়? ভাই আমি ভুলে গেছিলাম আজকে ক্লাস আছে, সরি, আমি পরে কইরা নেব ক্লাস। রেকর্ড ক্লাস করতে আমি সব সময় ডিসকারেজ করার চেষ্টা করি। রেকর্ড ক্লাস যাদের একদম সমস্যা, এই যে এরকম ভুলে গেছো, এটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে রেকর্ড ক্লাস করবা না কেউ। কারণ এই লাইভ ক্লাসে তোমাদের যে পরিমাণে অ্যাটেনশন থাকে, রেকর্ড ক্লাসে ওই পরিমাণে অ্যাটেনশন থাকে না। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে, কই সারলাম? ইট শোস ট্রুথ অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স টুগেদার। ওকে, এরপর দেখো, আর্ট অ্যাজ এ টুল ফর সোসাইটি। একিবে স্ট্রংলি বিলিভস দ্যাট লিটারেচার হ্যাজ এ স্পেশাল রোল, একটা স্পেশাল রোল আছে লিটারেচারের। হি থিঙ্কস রাইটার শুড হেল্প রিডার্স আন্ডারস্ট্যান্ড দেমসেলফ অ্যান্ড দেয়ার কালচার। হ্যাঁ, এই লিটারেচারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে আমরা বুঝতে শিখি এবং আমাদের কালচার সম্বন্ধে আমরা জানতে শিখি। মনে করো যে কোনো একটা মানুষ আমেরিকান কোনো একজন মানুষ, সে যখন বাংলাদেশি কোনো লেখকের লেখা পড়বে, একটা দুইটা তিনটা লেখা পড়বে, সে কিন্তু আমাদের কালচারগুলো সম্বন্ধে জানতে শুরু করবে। অথবা তুমি যদি যখন আমরা এই যে মনে করো আমেরিকান এসে হ্যান ত্যান, এদের যখন লেখাগুলো আমরা পড়বো, তাদের কিন্তু কালচার সম্বন্ধে আমরা জানতে শুরু করব। ইন আফ্রিকা, where colonial rule damaged cultural confidence, writers have a special responsibility. They must help people feel proud of their history and traditions again. এবং এ কারণে আমাদের লেখক বলছে যে হ্যাঁ, আমাদের লেখাতে তোমাদের এত পরিমাণ কনসিয়াস হওয়া উচিত, যাতে করে আমাদের যেই সংস্কৃতিগুলোকে যে আমরা ভুলে গেছি, আমাদের সংস্কৃতিগুলো সম্বন্ধে আমাদের যে বিরূপ একটা ধারণার তৈরি হয়েছে, এই কনসেপ্ট থেকে যেন আমরা আস্তে 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 বের হয়ে আসতে পারি। এই রোলটা তোমাদেরকে পালন করতে হবে। So Akibe says that writers should not write only for entertainment purpose, they should also guide and teach. এটা শুধু যে তুমি মজা দিবা, তুমি যে শুধুমাত্র এন্টারটেইন করবা তোমার রিডারদেরকে, তা কিন্তু নয়। তোমাকে তাদেরকে গাইড করতে হবে, তোমাকে তাদেরকে শেখাতে হবে, টিচ করতে হবে অ্যাজ এ টিচার। This doesn't mean writing boring lessons, but showing truth থ্রু স্টোরিজ। তো তোমাকে এখানে কিন্তু বোরিং লেসন আবার কেউ লিখতে বলছে না। তুমি সত্য তুমি উন্মোচন করবা, তুমি এন্টারটেইনমেন্ট দিবা, কিন্তু অবশ্যই সেটার মধ্যে তোমার সংস্কৃতির ছাপ থাকতে হবে। Balance between art and life. Akibe main idea is balance. He doesn't reject creativity and he does not support boring teaching. He says art should be both beautiful and meaningful. It should reflect real life and also give pleasure to readers. A good writer should mix imagination and truth. এবং তিনি বলে কি যে আর্টের মধ্যে সবসময় সৌন্দর্য এবং মিনিংফুলনেস থাকতে হবে। হ্যাঁ, অযৌক্তিক জিনিস থাকবে না, আবার বোরিং জিনিসও থাকবে না, আবার বিউটিফুল জিনিসও এর মধ্যে থাকবে। সব কিছু ইট শুড বি এ কাইন্ড অফ পারফেক্টলি মিক্সচার অফ এভরিথিং। ইট শুড রিফ্লেক্ট রিয়েল লাইফ অ্যান্ড অলসো গিভ প্লেজার টু আদার্স। তুমি রিয়েল লাইফ সম্বন্ধেও রিয়েল লাইফের যে ভালো লাগা, খারাপ লাগা, ভালোবাসা সব কিছু থাকবে, এবং 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 এই সকলের এমন একটা মিক্সচার তোমাকে তৈরি করতে হবে যাতে তোমার রিডাররা এটা থেকে প্লেজারও পেতে পারে, একটা আনন্দ তারা পেতে পারে। So you should be a master of creating a mixture of imagination and truth, you see. Okay, in conclusion, Chinua Achebe believes that life is always changing and people must accept useful চেঞ্জেস ফর প্রোগ্রেস। যেই চেঞ্জগুলো আমাদের সমাজের, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য, নিজেদের ভালোর জন্য প্রয়োজন, সেগুলোকে আমাদেরকে আলিঙ্গন করতে হবে। বাট হি অলসো ওয়ান্টস এগেনস্ট লুজিং কালচারাল আইডেন্টিটি। এবং কিন্তু তুমি যদি এই পরিবর্তন এতটা তোমাকেই পরিবর্তিত করে যে তুমি তোমার আইডেন্টিটিকেও তুমি ভুলে যাচ্ছ, এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস। He rejects the idea of completely pure art that is separate from life. হ্যাঁ, যেই আর্ট, যেই সাহিত্য জীবন থেকেই বিচ্ছিন্ন,
তিনি সেই কনসেপ্টকে, পিওর আর্টটাকে তিনি একদম সম্পূর্ণ প্রত্যাখ্যান তিনি করেছেন। ফর হিম আর্ট ইজ অলওয়েজ কানেক্টেড টু সোসাইটি অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স। মানুষের এক্সপিরিয়েন্স, মানুষের সভ্যতা, মানুষের সংস্কৃতি, মানুষের দৈনন্দিন জীবন, এগুলোর সাথে আর্ট ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। গুড লিটারেচার শুড শো, একটা গুড লিটারেচার কি দেখাবে, কি শো করবে? ট্রুথ, টিচ পিপল, মানুষকে শেখাবে, জীবন সম্বন্ধে শেখাবে, অ্যান্ড অলসো রিমেইন ক্রিয়েটিভ অ্যান্ড মিনিংফুল। এবং তোমার একটি গুড লিটারেচার হ্যাভ টু বি ক্রিয়েটিভ অ্যান্ড অলসো মিনিংফুল। ওকে, so this was the two question that we have completed tonight. সামনের দিন কালকে আমরা একটা ব্রড কোশ্চেন এবং এটার উপর যতগুলা শর্ট কোশ্চেন আছে সবগুলো আমরা পড়ে ফেলার চেষ্টা করব। কালকের দিনের মধ্যে আমরা এটা একদম শেষ করে ফেলবো। সো হোপফুলি যে দুইটা প্রশ্ন পড়াইছি, আজকের প্রশ্নটা প্রচুর ডেসক্রাইব করে তোমাদেরকে পড়াইছি, কারণ একবারে নতুন একটা এটা আইটেম, অনেক ডিসক্রাইব করে পড়ালাম। এটা একদম শেষ করে ফেলবা এবং সামনের দিন এটার হোমওয়ার্ক দিয়ে ফেলবা। এবং সামনের দিন এরকমও হতে পারে আমি ক্লাসের মধ্যে এসে তোমাদেরকে বললাম যে ওই প্রশ্নটা যে রিডার এবং রাইটারের মধ্যে কি রিলেশনশিপ আমাকে একটু বলো, আমাকে 2 মিনিট একটু তোমরা বললা, নিজেদের মতো করে বললা, এরকম আমি জিজ্ঞেস করতে পারি। সো পড়াগুলো একদম কমপ্লিট করার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে আবার সামনের দিন দেখা হবে।